আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জনগণের মুখে যে কোনো সরকারের জয় এবং জনগণের মুখেই যে কোনো সরকারের পরাজয়, মানুষের দীর্ঘশ্বাস, মানুষের আনন্দ, মানুষের হাসি এবং মানুষের বেদনা, এসবের উপরে একটি সরকারের সফলতা নির্ভর করে। মানুষ যখন প্রফুল্ল চিত্তে থাকে তখন তার হাতকে সে কর্মীর হাত বানিয়ে ফেলে। তার মনোমস্তিষ্ক দেশের জাতীয় যে উৎপাদন, সে উৎপাদনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে। এর ফলে জিডিপি বাড়ে, জাতীয় উৎপাদন বাড়ে, সরকার ট্যাক্স পায়, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, মানুষের আলস্য থাকে না, অপরাধ কম থাকে, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। আর বিপরীতে যদি মানুষ হায় হায় এ কি হলো, কে এলো, আমাদের কি হবে, সরকার কি করছে, এত বাজে লোক সরকারে থাকতে পারে, এ তো ভালো মানুষ না, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এর হাতে তো আমাদের কোনো কিছু নিরাপদ নয়, হায় আল্লাহ আমার মেয়ের কি হবে, হায় আল্লাহ আমার ছেলের কি হবে, এই দেশে আর থাকা ঠিক হবে না, যে কোনোভাবে হোক এই দেশ ছেড়ে চলে যেতে হবে, বিদেশে গিয়ে না হয় কুলিগিরি করব, ড্রাইভিং করব, রাস্তা ঝাড়ু দেব, তবুও এরকম দেশে থাকবো না। মানুষের মধ্যে যখন এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়ে যায়, তখন সে জাতি উন্নয়ন লাভ করতে পারে না এবং সে জাতি পৃথিবীর মানচিত্রে কখনো সম্মানিত জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারে না। এখন স্বাধীনতার পর থেকে বহু বছর তো চলে গেল। আচ্ছা বলুন তো, যে আমাদের এই জাতীয় জীবনে আমরা কখন আমাদের জাতীয় উন্নয়ন, আমাদের নেতা, আমাদের রাজনীতিবিদ, আমাদের প্রশাসন, আমাদের আমলা কামলা বিচারক সবার সম্পর্কে আমরা ইতিবাচক ছিলাম? আর কখন আমাদের কাছে মনে হয়েছে যে এদেশই আমাদের মাতৃভূমি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি? এটা কেবল কথায় কথা নয়, আমরা অন্তর থেকে ভালোবাসি এবং এদেশকে ভালোবেসে আমরা কোনো দেশে যাইনি বা যেতে চাই না। আর এদেশকে ভালোবেসে পৃথিবীর সুখ সম্পদ ছেড়ে, বৃত্ত এবং বৈভব ছেড়ে আমরা এই বাংলাদেশে এসেছি। এদের সংখ্যা কত? আর এর উপরই নির্ভর করবে আমাদের জাতীয় চরিত্র, আমাদের জিডিপি, আমাদের বর্তমান রাজনীতি, অতীত রাজনীতি এবং ভবিষ্যৎ রাজনীতি। ভূমিকা রেখে এখন আসল কথায় আসি। আমরা সবসময় একটা আফসোস লীগ, আফসোসের দল বা আফসোস শিবির, আফসোসের জামাত, আমরা সবাই হতাশাগ্রস্ত এবং কখনো কোনো জামানাতে আমরা ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, এই শস্য শ্যামল বাংলা, প্রতিটি ইঞ্চি যেখানে উর্বর, এত মিঠা পানি আকাশ থেকে যেভাবে বর্ষিত হয়, নদীতে যেভাবে প্রবাহিত হয় এবং নদী নালা খাল বিলে যেভাবে সারা বছর পানি টলটল করে, এই পৃথিবীতে খুব অল্প ভূখণ্ড রয়েছে এই রকম। তো এরকম একটি ভূখণ্ডে আমরা জন্মগ্রহণ করেছি। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছে। অন অ্যাভারেজে আমাদের গায়ের রং ভালো, আমাদের চামড়া কুচকানো নয়, কালো হলে আমাদের চামড়ার এত সুন্দর যে পৃথিবীতে বাঙালির মতো এত সুন্দর দৈহিক গঠন এবং অন অ্যাভারেজে নারী এবং পুরুষের আমাদের যে সৌন্দর্য রয়েছে, পেশিবহুল শরীর রয়েছে, এটি খুব অল্প দেশে আছে। আমাদের দেশের আম জাম কলা কাঁঠালের স্বাদ, আমাদের দেশের কাগজি লেবুর বাতাবি লেবুর স্বাদ, আমাদের দেশের ইলিশ মাছ, বেলে মাছ, বাইম মাছ, সামুদ্রিক অন্য যে সকল মাছ রয়েছে, ট্যাংরা পুঁটি, কিংবা আমাদের দেশের যে বাতাসি মাছ, বুজুরি ট্যাংরা মাছ, আপনি কোথাও পাবেন পৃথিবীতে? বলেন, কোথাও পাবেন? এদেশের গরুর মাংসের স্বাদ পৃথিবীর অন্য কোনো গরুর মাংসের সঙ্গে, এই যে জাপানের বলা হয় খুব দামি গরু কোবে বিফ, তো আমি সেই কোবে বিফ খেয়ে আসছি, আমার একটু ভালো লাগেনি। ওটা কোনো মাংসই না, আমাদের বাংলাদেশের মাংসের কাছে ওটা কোনো মাংসই নয়। বাংলাদেশের ফজলি আম, বাংলাদেশের ল্যাংড়া, গোপালভোগ, মোহনভোগ, এই আমের যে তৃপ্তি, আমের যে স্বাদ অন্য কোথাও নেই।
কিন্তু আমরা এগুলো কখনো স্মরণ করি না। আমরা স্মরণ না করে আমেরিকায় যেতে হবে, ইংল্যান্ডে যেতে হবে, ফ্রান্সে যেতে হবে। নিদেন পক্ষে আর কোথাও যদি কোনো না পাই, সাইপ্রাস এবং সিঙ্গাপুর, মালয়েশিয়াতে গিয়ে আমাদেরকে থাকতে হবে। এই যে একটা ভিক্ষাবৃত্তি, এই যে একটা মন মানসিকতা, এটা আমাদের বহু মানুষকে অসুস্থ বানিয়ে ফেলে, বহু পরিবারকে শেষ করে দেয়। আর এই ভূখণ্ড কখনই একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে এই ভূখণ্ডকে দাঁড় করাতে দেয়নি এই ধরনের মন মানসিকতা। এর ফলে কি হলো, যখন শেখ হাসিনার 17 বছরের জমানা ছিল, আমরা কেউ তখন চোখ মেলে দেখিনি মেট্রো রেল হচ্ছে, আমরা কেউ চোখ মেলে দেখিনি এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, আমরা কেউ দেখিনি পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, তারপর দেশের যে জিডিপি, মানুষের আয় 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। শেখ হাসিনা যখন এসেছিলেন 2008 সনে, আর যখন গেছেন তখন পুরো দেশের মানুষের যে স্বাভাবিক আয় 4 গুণ বেড়ে গিয়েছিল। তো এর বাইরে দেশে 80,000 কিলোমিটার নতুন রাস্তা হয়েছিল। দেশে সেই 4,000 মেগাওয়াট বিদ্যুৎ থেকে 2008 সনে 4,000 মেগাওয়াট অন অ্যাভারেজ বিদ্যুৎ থেকে প্রায় 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার জন্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল। এর অনেক নেতিবাচক দিক আছে, সেগুলো আলোচনা করছি না, শুধুমাত্র যেগুলো নেতিবাচক দিক আছে সেগুলো আলোচনা না করে ইতিবাচক আলোচনা করছি। এরকম বহু ঘটনা, সরকারি চাকুরি, ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে মানে দেশের মানুষ মার্সিডিস, বিএমডব্লিউ, রোলস রয়েস, মানে এদেশের মানুষ একেবারে জাস্ট লাইক ইউরোপের মতো হয়ে গিয়েছিল। আমরা সেদিকে না তাকিয়ে বলছি এটা একটা ডাইনি, একে যেতে হবে, এ দুর্নীতিবাজ, এ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। আমরা বলেছি যে এই শেখ পরিবার সারা বাংলাদেশকে লুটপাট করে খেয়ে ফেলেছে। আওয়ামী লীগের লোক বলতেই ইবলিসের বাবা, তাদেরকে এদেশ থেকে না তাড়ানো পর্যন্ত এদেশ শান্তিতে আসবে না। তাড়াও, বেশ ভালো কথা, সম্মিলিতভাবে আমরা তাকে তাড়ালাম, সে চলে গেল। ও মাই গড, চলে যাওয়ার পর বিশ্ব শান্তির দূত, আমাদের স্বপ্নের পুরুষ, আকাশের চাঁদ, আমাদের কলিজার টুকরা, আমাদের গিলা, আমাদের সোনা পাখি, ময়না পাখি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এলেন। তার সাথে সাথে আরও অনেক ময়না, টিয়া, শালিক, আমাদের প্রিয় প্রিয় যে সকল, আমরা বলি না ওরে আমার গুদু গুদু বাবা, ওরে আমার তুলু তুলু সোনা, এরকম এই জাতির অনেক তুলু তুলু বাবা, তুলু তুলু সোনা, তারা এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগ দিলেন। তো সবাই মিলে যেভাবে কাজ করলেন, ও মাই গড, 1 মাসের মাথায় আমরা বলা শুরু করলাম যে লাউ সেই কদু, আগে যারা ছিল তাদের মতোই। 30 দিন পর, অর্থাৎ 31 দিনের মাথায় আমরা বলা শুরু করলাম আগেই ভালো ছিলাম, এটা কেমন হলো। এরপর আমরা গালাগালি শুরু করলাম, এটা খুব খারাপ, এটা বিশ্ব বাটপার, এটা টাউট, এটা না যাওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না, এটা না মরা পর্যন্ত আমাদের শান্তি হবে না, এ যায় না কেন। এই যে যারা যারা মানে এর সঙ্গে সঙ্গে আছে, এরা সবাই এক একটা করে মানে বড় ইবলিস, ছোট ইবলিস, মেজো ইবলিস। ওই যে আমরা যে ঢিল মারি হজের ওখানে গিয়ে, মিনাতে গিয়ে যে ঢিল মারি, তো ওখানে 3টা শয়তান আছে, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। তো সেখানে যারা ঢিল মারতে গিয়েছেন তারা দেখেছেন যে ওখানে ঢিল মারতে গিয়ে কী ধরনের জোশ এসে যায়। তো এভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী, তাদের অনেককে দেখে আমাদের এই অস্থির মন চিত্ত, আমরা এতটা বিক্ষুব্ধ হয়ে পড়লাম, এখন এদেরকে ঢিল মারতে হবে। সে ঢিল মারার জন্য সে যে যার মতো করে যেখানে যতটা সম্ভব আমরা বিশৃঙ্খলতা শুরু করলাম। ফলে কি হলো, এই বেচারা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে সব খারাপ ছিল, নট লাইক দ্যাট, সমালোচনা তো সবাই করেছে, কিন্তু অনেকগুলো ভালো বিষয় ছিল। তিনি তো পুরো একটা ব্যাংকিং সেক্টরটিকে যাকে বলা হয় দেউলিয়াত্বের হাত থেকে বাঁচিয়েছিলেন। তিনি ক্ষমতায় আসার প্রথম কয়েকদিন
ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, অন্যান্য ব্যাংকগুলো মানে যে অবস্থা তৈরি হয়েছিল, ইসলামী ব্যাংকই টাকা দিয়ে মানে আমানত যেভাবে তোলা হচ্ছিল। তো এই জায়গাটিতে তিনি এবং তার সরকার অসাধারণ সফলতা দেখিয়েছেন। ২ নম্বর হলো যে তার জমানাতে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রিত ছিল, মানে টাকার মূল্যমান কমেছে, মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু দ্রব্যমূল্য এটা নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ জিনিসপত্রের দাম কিন্তু বাড়েনি। প্রায় সব জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস ওনার সেই 18 মাসে এটার যাকে বলা হয় চেইন অ্যান্ড সাপ্লাই মোটামুটি ওকে ছিল। আমরা কোনো জিনিসের জন্য আমাদের এই সমাজে হাহাকার ছিল না। অনেক বেকার সমস্যা, অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়েছিল, তারপরেও অর্থনীতি সচল ছিল। তো এত কিছুর পরেও মানে আমাদের হলো যে এই লোকটাকে যেতে হবে, আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এ ট্যাক্স মাফ করিয়েছে, এ নিজের জন্য সব করছে, গ্রামীণ মানে অ্যান্ড কোম্পানি ইত্যাদি 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 ইত্যাদি, এইগুলো বলে কয়ে তার জীবনটা শেষ করে দিয়ে আমরা এখনও তাকে গালাগালি করছি। এই গেল যেই লাও সেই কুদু, আগেই ভালো ছিলাম। আর এখন এরপরে একটি গণতান্ত্রিক সরকার আসছে, নির্বাচন হলো, তারেক জিয়া আসছে, আর সে সারতে পারেনি। 7 দিনের মাথায় আমরা খুঁজে বের করলাম যে এটা হলো আমি এবং মামুদের সরকার। বিরোধী দলে যারা আসছে তারা হলো তারেক রহমান সাহেব এবং সরকারের মামু, আর বিরোধী দলের ভাগিনা হলো সরকারের যারা লোকজন। আমি এবং মামুদের সরকার, পার্লামেন্টের ভিতরে বাইরে আলোচনা হচ্ছে। তারপর আমরা বললাম যে এটা সূক্ষ্ম কারচুপি নয়, এটা একেবারে যাকে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে এত ইঞ্জিনিয়ারিং ইলেকশন, এত অত্যাধুনিক ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর হয়নি। সবাই বললো যে আমরা তো বেকুব, প্রথমে বুঝতে পারিনি, পরে এমন মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা মূলত আগে একটা ফলাফল রেডি করা ছিল, কাকে বানানো হবে, কাকে পরাজিত করা হবে, কাকে কত ভোট দেওয়া হবে, এই জিনিসগুলো একটা যাকে বলা হয় বাইবেলের মতো, সংবিধানের মতো সুন্দরভাবে সেটা সারিবদ্ধভাবে লিখিত হয়েছে, জাস্ট একটা রেজাল্ট শিট ঘোষণা করা হয়েছে। তারপরে বলা হলো এই গেল এই ঘটনা। এরপরে বলা হলো যে এখানে যারা আছে এরা ভালো মানুষ না, এরা চাঁদাবাজ, এরা লেখাপড়া জানে না, এদের ভব্যতা নম্রতা নেই, এবং এদেরকে এমনভাবে একটা ঘৃণিত জায়গায় নেওয়া হলো যে কোনো ভদ্রলোক এদের সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে তার ভদ্রতা চলে গেল, সে ইতর শ্রেণীতে পরিণত হয়ে গেল। বাংলার বহু মানুষ যারা দীর্ঘদিন ধরে মানুষের মনোমস্তিষ্কে সম্মানের এবং মর্যাদার জায়গায় ছিল, তো এরকম কিছু মানুষ যখন এই নতুন সরকারের কর্তা ব্যক্তি বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেল, সঙ্গে সঙ্গে তারা বেজ্জুতি হয়ে গেল। সেটা প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ সাহেব, এরপরে নুরুল কবির, এরপরে অন্যান্য যে সকল সম্মানিত দীর্ঘদিন ধরে গত 30-40 বছর ধরে আমাদের এই সমাজে তাদেরকে সম্মানিত লোক বলে মনে করা হচ্ছে। এরপর একজন আব্দুল আবু সাইদ স্যার আছেন, মানে একেবারে অজাত শত্রু, এদের সম্পর্কে কেউ কোনো কথা বলেনি। এখন এই লোকগুলোকে নিয়ে আমরা বলছি যে এরা খুব খারাপ, এরা ধড়িবাজ, এরা ধান্দাবাজ, এরা এত খারাপ যে সরকারের সাথে এরা যোগাযোগ করছে। এরা তো এর সাথে আগে ভালো ছিল, যে এইরকম মন্দ লোকগুলোকে শেখ হাসিনা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন এবং তিনি তাদেরকে তার কার্যালয়ে ঢুকতে দেননি, তিনি উচিত কাজ করেছেন। আমরা আগেই ভালো ছিলাম। তো এই যে আগে ভালো ছিলাম, আপনি চিন্তা করেন ধারাবাহিকভাবে এখন এই সরকারকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে বিভিন্ন যে কথাবার্তাগুলো হচ্ছে, এই কথাবার্তার কারণে পুরো সরকারের মধ্যে একটা বিষাদময়তা ছড়িয়ে পড়েছে। সরকারের বহু কর্তা ব্যক্তি এখন আর নড়াচড়া করছেন না। বহু মন্ত্রী আগে যেভাবে কোটটাই পরতেন এখন আর কোটটাই পরছেন না। বহু মন্ত্রী এমপি আগে যেভাবে টুংটাং ইংরেজিতে বলতেন, আরবিতে 2-4টা শব্দ বলার চেষ্টা করতেন, আহালান ওয়া সাহালান নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, বা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বা আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ, এই ধরনের কথাবার্তা বলে নিজেদেরকে একটু আধ্যাত্মিক পুরুষ ভাববার চেষ্টা করতেন বা প্রমাণের চেষ্টা করতেন, তাদের সব চলে গেছে।
এখন সবাই মুখে তালা লাগিয়েছে, কেউ আর আগের মতো লাভ দেয় না, কেউ আর আগের মতো বলে না কি কেমন আছো, খবর ভালো তো, নকল কিন্তু চলবে না। তো এই যে শব্দগুলো, তারা কিন্তু খুব আন্তরিকতা নিয়েই এই কথাগুলো বলতেন, এখন তারা সেই কথাগুলো বলছেন না। তারপরে প্রধানমন্ত্রী নিজে আই হ্যাভ এ প্ল্যান, এই কথা বলে লোকজন এমন ঠাট্টা শুরু করেছে, সেই ঠাট্টার প্রেক্ষিতে তিনি আর বাংলায়ও কোনো কথা বলছেন না, ইংরেজিতেও আর কোনো কথা বলছেন না। এরপর ওনার সাথে যে সমস্ত লোকজন লন্ডন থেকে আসছিল, হুমায়ুন কবির, তারপর মাহাদি, ডক্টর মাহাদি আমিন, এরপর সানি, তারপরে আরও যারা যারা রোমন ঠোমন যারা এসছেন, তারা প্রথম দিকে খুব মানে যাকে বলা হয় যে কলিজা ভুনা করে হলেও মানুষজনকে খাইয়ে এই দেশের উন্নয়ন করবেন। এখন প্রায় সবারই কেমন যেন একটা উদাসীন ভাব, হাল ছেড়ে বসে আছি আমি, মন নাহি মোর কিছুতেই, উদাসীন কবিতা, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উদাসীন কবিতা। এরকম সবার মধ্যে একটা উদাসী উদাসী ভাব চলে আসছে। তারা এখন বিচ্ছেদের গান গাচ্ছেন। আমার মানে ওই যে রূপবান যে সিনেমা, সে বিখ্যাত বিখ্যাত যে গানগুলো, আমার বন্ধু দিনদিয়া রে প্রাণ দিনদিয়া, এরকম যে এই দেশের জন্য এত কিছু করলাম, 17 বছর লড়াই করলাম, সংগ্রাম করলাম, এখন এই লোকজন আবার সে আমরা এসে সারতে পারিনি, 100 দিন হয়নি, এর মধ্যে বলছে, একদল বলছে শেখ হাসিনা ভালো ছিল, আর একদল বলছে ইনুস ভালো ছিল, একদল বলছে শেখ হাসিনা আবার আসবে, আর একদল বলছে ইনুস আবার আসবে। এই জিনিসগুলোকে সহ্য হয় বলেন তো? মনে হয় না যে ধুতরার বিষ খাই, সারা শরীরে কসুল্লতি ডলি, গড়াগড়ি করি? মানে এই যে একটা আমাদের যে কালচার, আমি কিন্তু এখন দেখুন মানে শুরুটা করলাম আওয়ামী লীগ দিয়ে, এবং এটা এই অবস্থাতে, এটা ঠিক সেম দুঃখ এরশাদের ছিল, সেম দুঃখ বেগম জিয়ার ছিল, সেম দুঃখ ১/১১ মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছিল, যাদের শুরুটা হয় অনেক অনেক সুন্দর। বঙ্গবন্ধু যেদিন বাংলাদেশে এলেন সেই অবস্থা বঙ্গবন্ধুর ছিল, আর যেদিন তিনি বাকশাল প্রতিষ্ঠা করলেন তার ২-৩ মাস আগের থেকে তার জীবন হারাম হয়ে গিয়েছিল। প্রতিটি মুহূর্তে তিনি একা একা কাঁদতেন, যাকে পেতেন তাকে জড়িয়ে ধরে কাঁদতেন, এবং তিনি টের পেয়ে গিয়েছিলেন যে তিনি মারা যাবেন অনেক আগেই। এবং তিনি বলেছেন, একান্ত আপনজনদের কাছে বলেছেন যে ওরা সেই চিলির আলেন্দে, সালভাদর আলেন্দেকে খুন করে ফেলেছে, এরপরে আমার পালা, এরপরে আমার পালা, আমাকে না মেরে ওরা ছাড়বে না। এই বঙ্গবন্ধুর কথা, মুজিবের রক্তলাল এমআর আক্তার মুকুলের বইতে এটা উল্লেখ রয়েছে। এই হলো আমাদের কালচার। আমরা সবসময় আগে ভালো ছিলাম, বর্তমানে ভালো নেই, এই যে একটা মনোবৃত্তি। অথচ ইসলাম বলেন, ধর্ম বলেন, কর্ম বলেন, প্রায় সবাই প্রেজেন্ট টেন্স, বর্তমান টেন্সটিকে, সময়টিকে সুন্দরভাবে ব্যবহার করার জন্যই বলা হয়েছে। এই যে আমরা সূরা আল আসর বলি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে এটার মূল ব্যাপার হলো যে অতীতকে নিয়ে সময়ের কসম করে আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে তুমি ক্ষতিগ্রস্ত, সবার জীবন ক্ষতিগ্রস্ত। তারপর তিনি কতগুলো কথা বলেছেন। তো এই যে ক্ষতিগ্রস্ত, যে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রেজেন্ট টেন্স, বর্তমান সময় নিয়ে তুমি সতর্ক হও। কিন্তু আমরা সেটা না করে অতীতের রোমন্থন করে মনে করি অতীত ভালো ছিল, আর ভবিষ্যতের কথা মনে করে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের একটা চলমান সময় দিয়েছেন, সেই চলমান সময়টিকে আমরা অস্বীকার করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।